দর্শক প্রতিবেদন দেখলাম এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। এই সময় বাণিজ্য আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রথমে দেখলাম সেক্ষেত্রে সবচেয়ে স্পর্শকাতর একটা আমাদের খাত এভিয়েশন শিল্প, সারা বিশ্বেই, নট অনলি বাংলাদেশ। সেক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার ছিল? মজার হচ্ছে যে এই সিভিল এভিয়েশন বা বিমান খাতটা গত 2 বছরে সাইবার আক্রমণ এবং সফটওয়্যার বাগ এই অনেকগুলো ঘটনা কিন্তু আমাদেরকে অনেকবার সতর্ক করেছে। যেমন গত বছর যদি বলি যে বিশ্বে অনেকগুলো এয়ারপোর্টের যাবতীয় ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল মাইক্রোসফটের একটা সফটওয়্যার বাগের কারণে, আমরা জানি। এই বছরে আবার সাইবার হামলা ঘটনা ঘটেছে কয়েকটা এয়ারপোর্টে এবং সেগুলো বন্ধ হয়েছিল। তো সত্যি কথা বলতে কি যে এই স্পর্শকাতর যে জায়গাগুলো সাইবার হামলার এগুলো একটু বড় টার্গেট হয়। তার একটা প্রধান কারণ হচ্ছে এটা আমি যদি কোনো দেশের সাথে যদি রাজনৈতিক বা কোনো বিরোধ থাকে, সে দেশের কিছু হ্যাকাররা উৎসাহিত সে দেশে আক্রমণ করার চেষ্টা চলে, এরকম একটা ঘটনা ঘটে। আরেকটা হচ্ছে ব্যবসায়িক কারণে ঘটে, যেমন বাংলাদেশ বিমানেরই আপনার ওদের একটা সার্ভারে মালওয়্যার ইনফেকশন, ইমেল সার্ভারে মালওয়্যার ইনফেকশন হয়েছিল গত 2 বছর বা 3 বছর আগে। এবং যদিও বিমান কখনো স্বীকার করেনি, কিন্তু সবাই জানে যে ঘটনা ঘটেছিল। তো এই যে ঘটনা যেহেতু ঘটছে এবং বাংলাদেশে আরও প্রতিষ্ঠানই কিন্তু আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কিন্তু আমরা সাইবার হামলার ঘটনা দেখছি বিশ্বের অন্য দেশের মতো আমাদের দেশে ঘটছে এবং তা বাড়ছে। সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা যদি যে প্রতিষ্ঠানে যেটুকু দরকার সেটুকু নিতে হবে। সেই জায়গায় আমরা বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোতে আসলে এই দুর্বলতাটা প্রকট, এবং এখন পর্যন্ত আপনি যেটা বলেন যে রিপোর্ট যেটা বলছে এখন কনসালটেন্ট খুঁজছেন ওনারা। তো এই এমন একটা জায়গা যেখানে আসলে যে কোনো মুহূর্তে, আর সাইবার হামলা একটা বিষয় যে আপনি গোয়েন্দা তথ্য বলছে বলে আলোচনার বিষয় না, যে কোনো সময় এমনি ঘটতে পারে। আর গোয়েন্দা তথ্য থাকা মানে হচ্ছে আপনাকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। সেই প্রস্তুতির জায়গাটাতে আমাদের বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষত অত্যন্ত দুর্বল ব্যবস্থার মধ্যে চলছে, এবং এটা যে একটা বিশ্বায়িত খাত, এর জন্য যে বিশ্বায়িত মানুষ প্রয়োজন এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন, এই জায়গাগুলো প্রায় প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানেই কিন্তু মিসিং। একজন হয়তো আগ্রহী কিছু একটা করছেন, কদিন পরে আমাকে ট্রান্সফার করে অন্য একটা পজিশনে চলে যাচ্ছে, এই জায়গাটা নতুন একজন আসছে যিনি আবার নতুন করে শিখছেন। এই যে এই শেখার প্রক্রিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্টের কাছে তার একটা ক্লিয়ার ভিজিবিলিটি যে এর ঝুঁকি কতটুকু এবং কতটা ব্যবস্থা নেওয়া উচিত, এই জায়গাটা পরিষ্কার হবে, তারাও পরিষ্কার না এবং তাদেরকে পরিষ্কার করছেও না। যে কারণে এই প্রতিষ্ঠানগুলো অন্যান্য কাজে অনেক মনোযোগ দিলেও সাইবার হামলার ক্ষেত্রে অত্যন্ত মনোযোগী। আর আরও একটা জায়গায় দুর্বলতা যেটা মনে করছি সাইবার হামলা না, ইন জেনারেল, যেহেতু এই সিভিল এভিয়েশন বিমানবন্দরের কথা বলছি, আপনি দেখেন বিমানবন্দরে 4 বছর ধরে অনেকগুলো গেট পড়ে আছে। এগুলো একটু বড় অঙ্কের টাকা ব্যয় করে আনা হয়েছিল, কিন্তু এগুলো কিন্তু কোনো ব্যবহার নেই। তো আমরা আসলে প্রযুক্তি আনলেও সেটা কিন্তু ব্যবহার করতে পারছি না। অর্থাৎ ব্যবস্থাপনাও একটা বড় ধরনের গোলযোগ আছে। ব্যবস্থাপনা ঠিক থাকবে, সাইবার সিকিউরিটি বলে অন্য কোনো কিছু ঠিক থাকবে না। এটা প্রাতিষ্ঠানিক সমন্বয়ের একটা ঘাটতি দেখি, এবং অন্যান্য, এবং এটা একটা বসে একা কাজ করে না, অনেকগুলো বসে আমাদের সমন্বয়ে কাজ করতে হয়, এবং সাইবার সিকিউরিটিও তাই। তো সেই সমন্বয় জায়গাগুলোতে কিন্তু আমাদের আসলে দারুণ ঘাটতি আছে। কাজে শুধু প্রযুক্তি আনলেই হবে না, শুধু টেকনোলজি আনলেই হবে না। আর দ্বিতীয়ত আরেকটা গুরুত্বপূর্ণ বলতেই হবে যে এইসব প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই টেকনোলজির পরিবর্তনটা এবং সফটওয়্যার আপগ্রেড, হার্ডওয়্যার আপগ্রেড, আপনি যদি দেখেন বিমানবন্দরে যে বিভিন্ন কম্পিউটার অন্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এগুলো যদি বয়স দেখেন, এগুলো প্রত্যেকটা প্রায় 10 বছরের পুরনো অনেক যন্ত্রপাতি ওখানে আছে বলে আমার কাছে মনে হয়, দেখে মনে হয় অন্তত। তা যদি হয় তাহলে ওর অপারেটিং সিস্টেমেরই হয়তো বা আজকে লাইসেন্স নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, যে হচ্ছে ভেন্ডরের কাছে কিনেছে তার সাথে যে সার্ভিস কন্ট্রাক্ট সেগুলো হয়তো এক্সপায়ার করে গেছে। তো সেসব জায়গায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ক্যাব যেখানে বলছে, সিবিএসই বলছে যে আমরা সেই ক্যাপাবিলিটির জায়গায় এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে, উন্নত বিশ্ব যেখানে ফেল হয়ে যাচ্ছে সেখানে আমাদের অবস্থাটা কি ঘটতে পারে? আমরা সত্যি কথা বলতে আমরা খুব ভাগ্যবান বলে মনে হয় আমাদের কাছে, যে কারণে আমরা অত্যন্ত দুর্বলতা নিয়েও আমরা টিকে থাকি। আবার আরেকটা জায়গায় আছে, বেশি দুর্বল থাকার একটা সুবিধা আছে, যদি আপনি অটোমেশন কম থাকে তাহলে সেখানে সাইবার হামলা করাটাও একটু ডিফিকাল্ট। তো ওই না থাকলে, যদি আপনার বেশি টাকা পয়সা না থাকে তাহলে আপনার ডাকাতি হবে না আর কি। তো সেরকম একটা ব্যাপারও আছে। কিন্তু আমরা তো প্রযুক্তি যাচ্ছি, এবং যেহেতু অর্ধেক গিয়ে থাকাটা খুব মুশকিল, বরঞ্চ গেলে পুরোপুরি যাওয়া উচিত, এবং তার জন্যে নিরাপত্তা ব্যবস্থা করা উচিত। আজকে যে মডার্ন যোগাযোগ ব্যবস্থা, এই জায়গায় যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে তো আসলে আমরা, এবং যদি এয়ারপোর্টের ব্যবস্থাপনা যদি বলেন, আমরা থার্ড টার্মিনাল হলে হয়তো আমরা যাই না, আমরা অনেক স্বপ্ন দেখছি, কিন্তু সেখানেও যদি একই ধরনের ব্যবস্থাপনা থাকে তাহলে তো আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন আসলে হবে না। বিশ্বের মতো বাংলাদেশের সিভিল এভিয়েশন অর্থাৎ এভিয়েশন শিল্পটা অনেক প্রোগ্রেস করছে, এবং 2030 সালে এটা আরও ডাবল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আইসিটি এই ব্যবস্থাপনাটা আরও কত স্ট্রং হওয়া দরকার, এবং কোন কোন ক্লাস্টারে বেশি বেশি গুরুত্ব দেওয়া দরকার? আসলে এই জায়গাটাকে আন্তর্জাতিক মানের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে
সঠিক পরিকল্পনা, এবং এই জন্য আমাদেরকে তো খুব বেশি কষ্ট করা দরকার। এক্সাম্পল আছে অনেক দেশে, আমাদের প্রতিবেশী দেশগুলো যদি বলেন যে এয়ারপোর্ট ব্যবস্থাপনায় সবচেয়ে ভালো কারা, আপনি সিঙ্গাপুরে যান, ইভেন আপনি মালয়েশিয়া দেখেন, সেটাও অনেক 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 উন্নত, অনেক বড় এয়ারপোর্টটা ম্যাচ করে। হংকংয়ের কথা বলেন, আমাদের পাশের অনেক বড় এক্সাম্পল আছে। আমি বলবো এই এয়ারপোর্টগুলো ইউরোপ আমেরিকার অনেক এয়ারপোর্ট চেয়ে ভালো ব্যবস্থাপনা করছে তারা। তো সেখান থেকে তো আমরা শিখতে পারি করে এই ব্যবস্থাপনার জায়গাটা, এবং তার সঙ্গে সেই ব্যবস্থাটাকে নিরাপদ রাখার জন্য সাইবার নিরাপত্তা এবং অন্যান্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। এটার জন্য দরকার হচ্ছে শুধু একটা সঠিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ইচ্ছে, এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলে এটা অ্যাচিভ করার কোনো বিষয় না। একটা সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বলি বা বাংলাদেশের অন্যান্য যে স্পর্শগত জায়গাগুলো, যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, আমাদের যে পোর্টগুলো আছে, আমাদের বর্ডার সিকিউরিটি, এবং আজকের টেকনোলজি, আমাদের আকাশের নিরাপত্তা যদি বলি আমরা, কারণ এই সিভিলের সাথে জড়িত। যদি রাডার ব্যবস্থার কথা বলি, সিভিল এভিয়েশন বা বিমান বাহিনী সব কিছু মিলিয়েই আমাদের সমুদ্রের এলাকার নিরাপত্তার কথা বলি। আমরা যোগাযোগ প্রযুক্তিতে অনেক উন্নতি করেছি। আমাদের এখন যদি বলি যে আমাদের এই টেকনোলজি স্টারলিংকের ইনক্লুশন একটা বড় পরিবর্তন, যেটা কিন্তু আসলে আমাদের এই কমিউনিকেশনের ক্ষেত্রে একটা দুর্গম জায়গাগুলো কমিউনিকেশন একটা ভালো ব্যবস্থা তৈরি করে দিয়েছে। ইভেন আমাদের বিমানে ইন্টারনেট সেবার কথা বাংলাদেশ বিমান এখন চিন্তা করতে পারি, তারা ভালো ইন্টারনেট সেবা বিমানে দিতে চায় কিনা, লং ডিস্টেন্স ফ্লাইটগুলোতে যদি তারা কম্পিট করতে চায় আন্তর্জাতিক মানের এয়ারলাইন্সগুলোর সঙ্গে। তো সেবার জায়গায় উন্নতি করে, সেই সঙ্গে সাইবার নিরাপত্তা, এই দুটো জায়গায় আসলে আমি কেন বলতে এখন কেন একই কথা বারবার রিপিট করি, এই জন্য মাঝে মাঝে হতাশ লাগে, কিন্তু সেই পরিবর্তনটা আমরা দেখছি না, দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের দেশে। আমরা একটা প্রতিবেদন দেখেছি, সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা অবস্থান করছেন, সেখানে বিজনেস কাউন্সিলে তিনি বেশ বিনিয়োগের জন্য কথা বলেছেন আমেরিকানদের, $4 ট্রিলিয়ন। সেক্ষেত্রে আইসিটি খাতে বিনিয়োগের কতটা সম্ভাবনা কিংবা বাধা রয়েছে, কী অবস্থা এখন? আইসিটি বিনিয়োগের প্রচুর সম্ভাবনা আছে, বলবো যে আমাদের দেশে জনসংখ্যা কোনো অভাব নেই। আমাদের দেশে প্রতি বছর, আমার যদি সংখ্যা ভুল না থাকে, প্রায় 40,000 কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা আইসিটি গ্রাজুয়েট বেরোচ্ছে। সংখ্যাটা কিন্তু অনেক বড়, এবং এখন যে সমস্যাটা হয়েছে, এই আইসিটি গ্রাজুয়েটদের চাকরির পর্যাপ্ত সুযোগ বাংলাদেশে তৈরি হয়নি এখন পর্যন্ত। এবং বৈশ্বিক রাজনীতির কারণে কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে উন্নত পাশ্চাত্য বিশ্বগুলো তো এখন চায় না, বা ওই দেশগুলো নির্ভর করতে চায় না, সেটা কিন্তু আমাদের জন্য একটা ব্যবসায়িক সুযোগ তৈরি করছে। সেই জায়গাটা যদি আমরা ক্যাপচার করি, আমরা যদি একটা যে সফটওয়্যার কথা আমরা অনেক আগে থেকে বলছি, সেই সঙ্গে যদি আমরা এই মাইক্রোচিপ ডেভেলপমেন্ট বা তার ডিজাইনের জায়গার কথা যদি বলি, আমরা কিছু হার্ডওয়্যার যেগুলো খুব বড় স্কেলের না, ছোটো স্কেলের কিছু হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, কিছু অ্যাপ্লায়েন্স, কিছু কম্পোনেন্ট, এগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা খুব দ্রুত করতে পারি, এবং এর ক্ষেত্রে একটা বিশাল বড় বাজার রয়েছে। তো সব কিছু মিলিয়ে যদি এটা সেটা মার্কিনযুক্ত ইনভেস্টমেন্টই হোক, অন্য দেশের ইনভেস্টমেন্টই হোক, বা লোকাল ইনভেস্টমেন্টই হোক, বাংলাদেশে কিন্তু এইদিকে আসলে ডেভেলপমেন্ট করার অনেক অনেক সুযোগ রয়েছে। সেক্ষেত্রে যদি বলে ছোট্ট করে যে আমরা এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার সার্ভিস, আমরা দেশীয় প্রতিষ্ঠান দিতে পারবো কিনা? না পারার কোনো কারণ নেই। প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের দেশের মাইন্ডসেটের জায়গাটা, যেমন আমি সাইবার সিকিউরিটি যদি আমরা আলোচনা শুরু করেছিলাম, সাইবার সিকিউরিটির জন্য যে খরচ করতে হয়, সাইবার সিকিউরিটি অডিটের জন্য যে খরচ করতে হয়, এটাই এখন অনেকগুলো প্রতিষ্ঠান মনে করে যেটা হচ্ছে এক্সট্রা খরচ, তারা একটা বার্ডেন হিসেবে দেখে, এটা যে তার এক্সিস্টেন্সের প্রশ্ন, এটা তারা বোধ করে না। সিমিলারলি এই আইসিটির যে এইসব এই নতুন প্রযুক্তি সেবা এবং তার জন্য যে সার্ভিসগুলো দরকার, তার জন্য আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান দেশে বসে বিদেশের অনেক কোম্পানিকে এই সার্ভিসগুলো দিচ্ছে, কিন্তু দেশে তারা আসলে সেই ব্যবসার জায়গাটা তৈরি হয় এখন পর্যন্ত। তো সেটা যদি আমরা একসঙ্গে প্যারালি কাজ করি, তাহলে পরে আমাদের যে তরুণ প্রজন্মের জনশক্তি আছে, তাদেরকে প্রপারলি কাজে লাগে, তাহলে এটা একটা বিশাল সম্ভাবনার জায়গা আমাদের দেশের জন্য। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম এভিয়েশন শিল্পে সাইবার হামলা, নিরাপত্তা দুর্বলতা এবং আইসিটি খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা। আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন আইসিটি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।